শীতের দিন চলছে, ঠান্ডাটা যদিও কমেছে কিন্তু ঠুটঠুরে ঠান্ডা হাওয়াটা গায়ে লেগে গাটা ঝমঝমিয়ে উঠছে। তাই জানালাটা বন্ধ করে দিলাম। ঘরে বসে থেকে থেকে বিরক্ত বোধ করছি, তাই জ্যাকেটটা পরে নিয়ে বাইরে বের হলাম। এদিকে দুপুর পেরিয়ে প্রায় সন্ধে সন্ধে ভাব, তাই চটপট করে বেরিয়ে পড়লাম নারায়ণ বাবুর চায়ের দোকানের দিকে। নারায়ণ দা, একটা চা দাও। চাটা খেতে খেতে হঠাৎ পাশের চেয়ার থেকে হরিদা বলে উঠল, কিরে মুকুল, কেমন আছিস? আরে হরিদা যে, তা ভালোই আছি। কবে এসেছো হরিদা? ওই তো কালকে এলাম মাত্র। তা তোমার শহরে ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ওই মোটামুটি চলছে আর কি। তা তুই এখন কি করছিস রে মুকুল? শুনলাম চাকরিটা নাকি ছেড়ে দিয়েছিস। হ্যাঁ হরিদা, ছেড়ে দিয়েছি। তা কেন ছাড়লে? তো ভালো চাকরি, দেশের যা পরিস্থিতি তাতে তো চাকরি পাওয়া খুবই কঠিন কাজ। আর বলো না, সে এক অলৌকিক ঘটনা। আচ্ছা যাকে সেসব কথা, চাটা খাও, নাহলে যে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, চাটা না হয় খাবো। তা কি এমন অলৌকিক ঘটনা ঘটলো তা না শুনলে যে চাটা মুখে যাবে না, চটপট বলে ফেল। নারায়ণ বাবুও বলে উঠল, আরে মুকুল বাবু, তোমার ওই অলৌকিক ঘটনা লোকের মুখে একটু আধটু শুনেছিলাম, তা কতটা সত্যি তোমার মুখে শুনলেই বোঝা যাবে, তা বলেই ফেলো। এতই করে যখন বলছো তাহলে শোনো। ওই মাসখানেকের কথা, তখন আমি নতুন নতুন চাকরি পাই। পোস্টিং পড়ে আমার সোনাপুরে এক গ্রামে। প্রায় 1.5-2 ঘন্টা ধরে বাইকটাই চালাচ্ছি। ঠান্ডা হাওয়াগুলো গায়ে কিরের মতো লাগছে। আর যে কতখানি রাস্তা কাউকে জিজ্ঞাসা করলে খুব ভালো হয়। এত ঠান্ডার মধ্যে চারিদিকে শুধু কুয়াশা। যত দূরে নজর পড়ছে সেত দূর পর্যন্ত শুধু কুয়াশাই কুয়াশা দেখা যাচ্ছে। মনে হয় না এই ঠান্ডার মধ্যে কাউকে পাওয়া যাবে। ও ওই তো একটা লোক এদিকেই আসছে। না, ওনাকেই না হয় জিজ্ঞাসা করি। এই যে শুনছেন, বলছিলাম সোনাপুর গ্রামটা আর কত দূরে? লোকটা কিছুক্ষণ আমার দিকে চেয়ে দেখলো, ভারী কণ্ঠে বলে উঠল, কোথায় বাড়ি আপনার? তা সোনাপুরি যাচ্ছই বা কেন? আগে সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু মনে হয়, সোজা চলে যান। বলছিলাম ডাক্তারবাবু, আপনি কি স্বাস্থ্যকেন্দ্রেই থাকবেন? হ্যাঁ, সেখানেই থাকবো। আরেকটা কথা বলে দিচ্ছি ডাক্তারবাবু, সাবধানে যাবেন, জায়গাটা মোটেও ভালো না। কেন জানি না, লোকটার কথাগুলো শুনে একটু আধটু ভয় পেলাম। তবে বেশি ভাবনা চিন্তা না করে গাড়িটা স্টার্ট করে এগিয়ে চললাম। কিছু দূর যেতে না যেতেই চোখে পড়ল সোনাপুর 1 কিমি। হঠাৎ গাড়িটা সামনে দিয়ে একটা কালো বিড়াল রাস্তাটা কেটে দিয়ে চলে গেল। এই যা, এই জন্যই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এমন সময় বিড়ালটা রাস্তা কেটে দিয়ে চলে গেল। না জানি বাবা সামনে আবার কি বিপদ আছে। কিছুক্ষণ পরেই সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে গেল। সাইনবোর্ডের দিকে নজর পড়ল, সোনাপুর উপস্বাস্থ্য কেন্দ্র বড় বড় করে লেখা আছে। তাতে একটু আধটু মরিচাও ধরেছে। তার পাশে একটা বৃদ্ধ বয়স্ক মানুষ বসে আছে। গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে চারপাশটা বেশ করে দেখলাম। জায়গাটা বেশ ভালোই, কিন্তু দেখলাম যে স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটা শ্মশান রয়েছে। এই যে বাবু, আপনি কি মুকুল সরকার? হ্যাঁ, আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি এই গ্রামে থাকি। তা আসতে বড় দেরি করলে যে? কোনো বিপদ হয়নি তো? না না, তেমন কিছু নেই, খানিক দূর রাস্তা, তাই একটু আসতে দেরি হলো আর কি। আচ্ছা আচ্ছা, তা বাবু, ঘর আমি পরিষ্কার করে রেখেছি, এই নাও ঘরের চাবি। আরেকটা কথা বাবু, কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবে। আমাদের গ্রামে আপনি নতুন, তাই আমাদের গ্রামের সম্বন্ধে তুমি বেশি কিছু জানো না, তাই সাবধানে একটু চলাফেরা করবে। এখন তাহলে আসি। এটা বলার পর লোকটা চলে গেল। আজ বেশ ধকল গেছে, তাই লোকটার কথায় বেশি ধ্যান দিলাম না। ঘরের ভিতরে প্রবেশ করলাম, হাত ঘড়িটার দিকে নজর দিলাম। 8টা 45। আজকে বেশ পরিশ্রম গেল। সকাল সকাল ঘুমিয়ে পড়ি। সকাল সকাল স্নানটা সেরে খাওয়া দাওয়ার পর কাউন্টারে তাড়াতাড়ি বসে পড়লাম। এই যে ওষুধটা, খাওয়ার পর দিনে 2বার খাবে, কয়েকদিনের মধ্যেই সেরে যাবে। তারপরের জন আসুন। বাবু, আপনার এই বাজারের ব্যাগটা রাখলাম, এখন আসি তাহলে। লোকটাকে পিছন থেকে ডাক দিলাম, এই যে জেঠু, বলছিলাম যে হ্যাঁ বলো। আজকে বিকেলে দেখা করলে একটু ভালো হতো। আচ্ছা, বিকেলে না হয় আসবো, এখন অনেক কাজ রয়েছে, আসি। এদিকে বিকেল পেরিয়ে প্রায় সন্ধে সন্ধে ভাব, তখনই দরজার বাইরে থেকে, বাবু, ও বাবু, আসবো? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। কিছু বলার ছিল বাবু? হ্যাঁ, কিছু প্রশ্ন ছিল মনে। তা তাড়াতাড়ি বলে ফেলো, এদিকে যে সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, গিন্নি আবার বাড়িতে একা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছিলাম যে আমাকে তো এই গ্রামেই থাকতে হবে, তাই একটু গ্রামটার ব্যাপারে আলোচনা করলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা বুঝেছি। এ গ্রামের সম্বন্ধে তুমি জানতে চাও? ঠিক লোক পেয়েছো। আমার থেকে ভালো এই গ্রামের কথা আর কে বলতে পারবে? তাই বুঝি? তা বলে ফেলো না। সেই বাপ ঠাকুরদার আমল থেকে এই গ্রামে আমাদের বসবাস। আমাদের এই ছোট গ্রামে চারিদিকে শুধু দেখতে পাবে
সর্ষের ক্ষেত আর মাঠ ভরা ধান, চারিদিকে শুধু সবুজে সবুজ। এই গ্রামের পরিবেশ দেখে তোমাকে খুবই ভালো লাগবে। কাল না হয় দেখতে নিয়ে যাব। আজ এখন যাই তাহলে, বুড়ি আবার রেগে যাবে দেরি করে ফিরলে। বাহ, কথাগুলো শুনে বেশ আনন্দ পেলাম। এই গ্রামটা দেখার আমার প্রতি আগ্রহ আরো বেড়ে গেল। তাই আমি উত্তেজিত হয়ে বললাম, কাল তাহলে তাড়াতাড়ি এসো জেঠু। আচ্ছা আচ্ছা। সকাল সকাল গ্রামটা ঘোরার কথা ছিল, কাউন্টারে যা ভিড় লেগেছে তাতে তো মনে হচ্ছে না যে আর সকাল সকাল যাওয়া হবে। তাই প্রোগ্রামটা বিকেলে করে ফেললাম। উফ, কাজগুলো সব কমপ্লিট হলো। আজকে যা কাজের চাপ পড়লো না। জেঠু চলো গ্রামের চারিপাশটা একটু ঘুরে দেখি। কিছু দূর যেতে না যেতে গ্রামের সুন্দর পরিবেশ দেখতে পেলাম। চারিদিকে শুধু সর্ষে ভরা মাঠ আর ধান ভরা জমি, চারিদিকে শুধু ঝলমল ঝলমল করছে। এটা দেখে মনটা খুবই খুশি হয়ে গেল, আনন্দ আনন্দ বোধ করছি। কি বাবা, গ্রামের পরিবেশ কেমন লাগছে? আর বলো না জেঠু, এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখিনি। শহরে থেকে থেকে গ্রামের সৌন্দর্য দেখতে ভুলেই গেছি। এত সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। এদিকে গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে গেল বুঝতেই পারলাম না। জেঠু চলো, সন্ধে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। খানিকটা দূর যেতে না যেতেই জেঠু বলে উঠল, এই যে বাবা, সামনে যে বাড়িটা দেখছো, এটা আমারই বাড়ি। বাহ, বেশ ভালোই হলো তাহলে। তাহলে জেঠু তুমি এখন আসো। জেঠিমা আবার একা রয়েছে বাড়িতে, তা আমি একা যেতে পারবো। তা মাঝপথে ছেড়ে দিলে হয়? চলো এগিয়ে দিয়ে আসি। না না, আমার রাস্তাঘাট সব চেনা হয়ে গেছে, আমি না হয় একা যাব। তুমি তাহলে আসো। তারপরে ওখান থেকে একা বেরিয়ে পড়লাম। সন্ধেটা বেশ ভালোই হয়েছে, তাই টর্চটা বের করে এগোতে লাগলাম। অমনি হঠাৎ সামনে চোখ খুলে দেখলাম আমার সামনে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে রয়েছে। সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু আমি তার দিকে চেয়ে রইলাম। কি অপূর্ব সৌন্দর্য তার। আপনি ঠিক আছেন তো? এই কথাটা বলে মেয়েটা চলে গেল। তখনই পিছনে ঘুরে দেখলাম মেয়েটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে। সারাদিনে কোনো কাজেই মন বসে না, কাউন্টারে বসেও সেই মেয়েটারই কথা মনে পড়ছে, কোনো কাজেতেই মন পড়ছে না। তখনই হঠাৎ কাউন্টারে বসেই ছিলাম, হঠাৎ খবর আসলো কাল নাকি শ্মশানের ধারে একটা খুন হয়েছে। রীতিমতো অবাক হলাম। ভাবছি কাল রাত্রি তো সেই রাস্তায় দিয়ে আমি আসছিলাম, একটু ভাবনা চিন্তা করছিলাম। তখনই সেই কাল রাতের মেয়েটা আমার চোখের সামনে। রীতিমতো অবাক হলাম। মেয়েটার দিকে কিছুক্ষণ আমি দেখে রইলাম। এই যে কি দেখছো অমন করে? আরে না না, কিছু না। তা কি হয়েছে তোমার? এই যে ডাক্তারবাবু, আমার হাতে কালকে না রাত্রে চোট লেগেছে, এটার জন্য এসেছি। কই দেখি। ও, এটা সামান্য চোট, এই যে ওষুধটা দিচ্ছি। এটা বলার পর মেয়েটার সঙ্গে ভালো আলাপ হয়ে গেল। তার সঙ্গে আমার কথাবার্তাও বেশ ভালো চলতে লাগলো। এমনই বেশ কয়েকদিন চলে গেল। মেয়েটার সঙ্গে আমার ভালো সম্পর্ক গড়ে উঠলো। মেয়েটাও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তা একদিন হলো গিয়ে কি, তাই জেঠিমা একদিন আমাকে আদর করে ডেকেছিল, তাই আমি মানা করতে পারিনি। সেখানে গিয়ে জেঠিমা আমার বেশ খাতিরদারি করলো। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। এটা করতে সেটা করতে সন্ধে হয়ে গেল। বাড়ি ফিরতে ফিরতে শ্মশানের ধারে নজর পড়লো। সেদিকে দেখি আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। সে কি এক বিকট দৃশ্য। সেদিকে দেখলাম প্রভা সেখানে বসে একটা মৃত লাশ খাচ্ছে। এটা দেখার পর আমার একেবারে পালে চোখ উঠে যায়। এটা দেখার পর আমার রীতিমতো হাত পা কাজ করছিল না। অমনি প্রভা আমার দিকে তাকালো। তখনই আমি জান নিয়ে দৌড়িতে লাগলাম। সোজা গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে জানলা দরজা সব বন্ধ করে দিলাম, আর একটা কোণে বসে ভয়ে কাঁপছি। তখনই দরজায় ঠকঠকানি পড়লো। রীতিমতো আমি ভয়ে কাঁপছি। ভয়ে ভয়ে কণ্ঠে বলে উঠলাম, কে কে দরজার বাইরে? মুকুল, দরজাটা খোলো। তুমি যেটা দেখেছো সেটা ভুল। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। দরজাটা খোলো। তুমি একটা জ্যান্ত মানুষ না, এটা আমি জানা ছিল না। না হলে তোমাকে কোনোদিনও ভালোবাসতাম না। তুমি এখান থেকে চলে যাও, আমি দরজা খুলবো না। মুকুল, দরজাটা খোলো। তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। তখনই কয়েকটা কুঙ্কাল আমার ঘরের ভিতরে প্রবেশ করলো এবং রীতিমতো আমাকে জড়িয়ে ধরলো। ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। তখনই বিকট শব্দে বাইরে থেকে বলে উঠলো, এই, তোরা ওকে কিচ্ছু করিস না। থাম, আমি ভিতরে আসছি। রীতিমতো আমি ভয়ে কাঁপছি। ছাড়ো, এই ছাড়ো আমাকে। তখনই আমি দোহে হাত ধোনা করে বললাম, তুমি একটা ভূত, আমি একটা মানুষ, কি করে আমাদের মিলন হবে? এ তো কোনোদিনও সম্ভব না।
সম্ভব না, আমাদের মিলন হবেই হবে। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, এটার একটা উপায় আছে, এর জন্য তোমাকে মরতে হবে। না, এটা হতে পারে না, ছাড়ো আমাকে। কোনো মতো করে হাতগুলো ছেড়িয়ে সেখান থেকে পালাতে লাগলাম। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। দৌড়তে দৌড়তে আমি সামনে জেঠুকে দেখতে পেলাম, তার দিকে যাচ্ছিলামই, অমনি হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম। তখনই আমি জ্ঞান হারাই। সেখান থেকে মরে মরে বেঁচেছি। নারায়ণ দাস, সেদিন আমি মরতে মরতে বেঁচেছি। সেদিন যদি জেঠু না থাকতো তাহলে আমি আজকে শেষ।